সকলকে অনেক শুভেচ্ছা। আজকে আমি অনলাইনে কিভাবে রিটার্ন সাবমিট করতে হয় সে সম্পর্কে বলবো। যাদের এফডিআর, ডিপিএস, সঞ্চয়পত্র, লাইফ ইন্স্যুরেন্স অথবা যাদের এক্সামটেড ইনকাম রয়েছে তারা কিভাবে অনলাইনে জিরো রিটার্ন সাবমিট করবেন সে সম্পর্কে এখানে দেখাবো। আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন এবছর করমুক্ত আয়সীমা পুরুষদের ক্ষেত্রে 3,50,000 টাকা এবং মহিলাদের ক্ষেত্রে 4 লাখ টাকা। অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে যদি কারো ইনকাম 3.5 লাখ টাকার কম হয় তাহলে তাকে কোনো ট্যাক্স দিতে হবে না, আর মহিলাদের ক্ষেত্রে সেটি 4 লাখ টাকা হলে কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না, অর্থাৎ জিরো রিটার্ন সাবমিট করলেই হবে। তাহলে আর দেরি নয়, চলুন দেখে আসি কিভাবে আমরা অনলাইনে রিটার্ন সাবমিট করতে পারি। প্রথমে আমরা কম্পিউটার স্ক্রিনে etaxnbr.gov.bd এই ওয়েবসাইটটি ব্রাউজিংয়ের মাধ্যমে রিটার্ন ওয়েব পেজে প্রবেশ করব। এবার আমরা সঠিক টিন নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে আমাদের অ্যাকাউন্টটি সাইন ইন করব। এখানে বলে রাখা ভালো, অনেকের অ্যাকাউন্ট সাইন ইনের ক্ষেত্রে পাসওয়ার্ডটা ভুলে গিয়ে থাকলে সেক্ষেত্রে নির্দিষ্ট মোবাইল নাম্বার দিয়ে সেই মোবাইল নাম্বার থেকে ওটিপিটা নিয়ে এখানে বসালে পরে আমরা সেই অ্যাকাউন্টটি সাইন ইন করে সেখানে প্রবেশ করতে পারবো। এক্ষেত্রে ইতিপূর্বে আপনার যে মোবাইল নাম্বারটি ব্যবহার করা ছিল সেই মোবাইল নাম্বারটি অবশ্যই রেজিস্ট্রেশন করা থাকতে হবে, তা না হলে এটা জটিলতার সৃষ্টি হতে পারে। আমাদের যাদের এফডিআর, ডিপিএস, সঞ্চয়পত্র অথবা লাইফ ইন্স্যুরেন্স আছে অথবা যাদের এগুলো সবগুলোই আছে তারাও কিন্তু জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন যদি তাদের এইগুলো বাদে আর কোনো ইনকাম না থাকে অথবা তাদের ইনকাম যদি 3,50,000 টাকা ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে 4 লাখ টাকার নিচে হয়ে থাকে। এ ধরনের যাদের হিসাব রয়েছে তারা এখন ঘরে বসে অতি সহজেই অনলাইনে রিটার্ন সাবমিট করতে পারবেন। এই রিটার্ন ওয়েব পেজে প্রবেশ করে প্রথমে আমরা ট্যাক্স রেকর্ডে গিয়ে আমাদের ইতিপূর্বে যদি অনলাইনে ট্যাক্স রিটার্ন দাখিল করা থাকে তাহলে সেটা আমরা দেখে আসব, কারণ ইতিপূর্বে যারা অনলাইনে রিটার্ন সাবমিট করেছেন সেখানে কিছু ডাটা রেকর্ড হয়ে আছে, কাজেই সেই ডাটার সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে আমাদের এবছর অনলাইনে রিটার্ন সাবমিট করতে হবে। সেখানে বিভিন্ন যে আমাদের ডিপিএস বা টাকার অঙ্ক, ক্যাপিটাল সেখানে কত ছিল, টোটাল কত ছিল সেটা খেয়াল রেখে সেই ডাটাগুলো এবারে ইনকাম ট্যাক্স দেওয়ার সময় এখানে রেকর্ড হিসাবে দেখাতে হবে, কাজেই সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট ইনফরমেশনের প্রথমে আমাদের যে রিটার্ন স্কিম আছে সেখানে সেলফ দিতে হবে। এরপর অ্যাসেসমেন্ট ইয়ারটা সেটা ঠিকই আছে এবং ইনকাম ইয়ারও ঠিক আছে, আর ইনকাম ইয়ারে আমাদের ডেট কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। আর ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশনড ইনকাম ইয়ার সেটা আমাদের অবশ্যই আছে। আর যদি ইনকাম যেটা ফুলি এক্সেমটেড, অর্থাৎ এবছর ছেলেদের ক্ষেত্রে 3.5 লাখ এবং মেয়েদের ক্ষেত্রে 4 লাখ টাকা পর্যন্ত এক্সেমটেড ইনকাম, কাজেই আমাদের যদি তার নিচে কোনো ইনকাম থাকে কোনো ব্যবসা থেকে বা চাকরি থেকে তাহলে আমরা এক্ষেত্রে ইয়েস দিতে পারি। ইয়েস দিলে পরে আমাদের এখানে সেই ইনকামটা আমরা দেখাতে পারবো এবং ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে জিরো রিটার্নও সাবমিট করতে পারবো। আর হেডস অফ ইনকামের ক্ষেত্রে এখানে অনেকগুলো বিষয় রয়েছে, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, ইনকাম ফ্রম রেন্ট, আরও অনেক কিছু। তবে আমরা যেহেতু আমাদের আর কোনো সম্পদ নেই সেহেতু শুধু ডিপিএস, এফডিআর, সঞ্চয়পত্র, লাইফ ইন্স্যুরেন্স এসবের জন্য আমরা ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এটা সিলেক্ট করলেই হবে। তবে যারা সরকারি চাকরি করে থাকেন তাদের ক্ষেত্রে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটা দেয়া লাগবে। যেহেতু আমি সরকারি চাকরিদের ক্ষেত্রে এটা ইনকাম ট্যাক্সটা দেখাচ্ছি না, সেক্ষেত্রে আমাদের নো দিলেই হবে। পরবর্তীতে আমাদের ক্লেইম ট্যাক্স রিবেট, অর্থাৎ আমাদের ডিপিএস, সঞ্চয়পত্র এগুলো আছে, কাজে এক্ষেত্রে আমাদের ইয়েস দিতে হবে। শেয়ার হোল্ডার, ডাইরেক্টর অফ কোম্পানি এটা নো। গ্রস ওয়েলথ আমাদের 40 লাখ টাকার কম, সেক্ষেত্রে আমরা নো দিব। এরপর অন্যান্য যেগুলো আছে আমাদের যেমন 1T 10B মে নট বি ম্যান্ডেটরি, স্টিল 1-2B সাবমিট, এক্ষেত্রে আমরা যদি নো দেই তাহলে আমাদের যে টোটাল ইনকাম সেই ইনকামটা কিন্তু অ্যামাউন্ট অফ গ্রস ওয়েলথ এখানে দিয়ে দিতে হবে একসাথে, অর্থাৎ এই হিসাবটা পরবর্তীতে আবার কারেকশন করা সম্ভব হবে না। আর আমরা যদি এক্ষেত্রে যে টোটাল ইনকাম ম্যান্ডেটরি হিসাবে এটা যদি সাবমিট করি তাহলে পরবর্তীতে আমাদের বিভিন্ন ধরনের যে হিসাবগুলো আছে সেক্ষেত্রে আমরা আলাদাভাবে দিতে পারবো। আর লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, এক্ষেত্রে
আমাদের যে এরিয়া আছে এটা এনি আদার এরিয়া দিতে হবে, কারণ সিটি কর্পোরেশনের এলাকায় দেখালে পরে এটা বিভিন্ন সিটি কর্পোরেশন এলাকার জন্য নির্দিষ্ট হারে একটা আপনার ইনকাম ট্যাক্স জমা দিতে হবে। আর এখানে যে আমাদের ম্যান্ডেটরি হিসাবে গ্রস ওয়েলথের যে বিষয়টা আছে, আমরা এটা ইয়েস দিয়ে দিব। তাহলে আমাদের বিভিন্ন ক্ষেত্রে যে ইনকামগুলো, পারিবারিক ব্যয় বা অন্যান্য যাতায়াত, শিক্ষা, সেসব আমরা আলাদা করে ভালো মতো পরবর্তীতে ক্লিয়ারলি সাবমিট করতে পারবো। আর এখানে আমাদের ইনকামের মধ্যে রয়েছে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এবং ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম। এক্ষেত্রে আমরা ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র, প্রথমে আমাদের যেহেতু সঞ্চয়পত্র রয়েছে সেক্ষেত্রে আমরা সঞ্চয়পত্র সিলেক্ট করব। সঞ্চয়পত্রের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার, ইস্যু ডেট, ভ্যালু, গ্রস ইন্টারেস্ট এবং টিডিএস অর্থাৎ যে ইন্টারেস্টটা কেটে রাখা হয়েছে সেটা এখানে উল্লেখ করতে হবে। প্রথমে আমরা সঞ্চয়পত্রে একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, সেটা আমরা এখানে বসিয়ে দেব, প্রথমে সাল এরপর নাম্বারটা। আর ইস্যু ডেটের ক্ষেত্রে আপনি এখান থেকে যে ক্যালেন্ডার আছে সেটা থেকেও সিলেক্ট করতে পারেন, অথবা সরাসরি লিখে দিলেও হবে একটা ড্যাশ দিয়ে, সেটাও এখানে নিবে। আর ভ্যালুটা আপনি বসিয়ে দিবেন। আর গ্রস ইন্টারেস্ট যেটা, সেটা আপনি ব্যাংক থেকে বা পোস্ট অফিস যেখান থেকে নিয়ে থাকেন সেখান থেকে একটা রিটার্ন নিয়ে আসবেন, সেটার গ্রস ইন্টারেস্ট কত দিয়েছে এবং কত ইন্টারেস্ট কেটেছে সেখানে লেখা থাকবে, সেটা এখানে আপনি বসিয়ে দেবেন। এখানে বলে রাখা ভালো যে অনেকের একের অধিক সঞ্চয়পত্র থাকবে, সেক্ষেত্রে আপনাদের এটা সেভ দিয়ে পরবর্তীতে উপরে যে অ্যাড আছে এই বাটনটা ক্লিক করে আপনি একের অধিক সঞ্চয়পত্র এখানে সিলেক্ট করে দেখাতে পারবেন। আর এখানে আপনার যে সঞ্চয়পত্র বাদেও যদি আলাদা লাইফ ইন্স্যুরেন্স, এফডিআর এগুলো থাকে তাহলে এখান থেকে আপনি সেগুলো সিলেক্ট করতে পারবেন। এগুলো সিলেক্ট করার পরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলে হবে, অথবা আমাদের যেহেতু ইনকাম দেখানো আছে ব্যবসা থেকে বা এক্সেম্পটেড ইনকাম অর্থাৎ 3,50,000 টাকার কম, সেক্ষেত্রে আমরা ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম এটা আমরা দেখাবো। এই ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম দেখানোর জন্য আমরা আদার এক্সেম্পশন আন্ডার 6 শিডিউল পার্ট সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এনি আদার এক্সেম্পশন আন্ডার 6 শিডিউল পার্ট 1 এটাতে আমরা যাব। এখানে আমাদের ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম টাইপ দেওয়া আছে, ইনকাম কত, রেফারেন্স নাম্বার, ডেট, অ্যামাউন্ট অফ ইনকাম, রিলেটেড এক্সপেন্স, এগুলো সব কিছু ভ্যালুগুলো এখানে দিতে হবে। তো সেক্ষেত্রে আপনারা নিজেদের মতো যার যেখান থেকে ইনকাম হয়েছে সেটা আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারবেন। যেমন আমি দিচ্ছি ইনকামটাতে প্রাইভেট সার্ভিস এবং পার্টিকুলারের ক্ষেত্রে আপনি প্রাইভেট জব, যেহেতু কোনো একটা জব থেকে এটা পেয়েছেন সেটা দিতে পারেন। রিসিপ্ট রেফারেন্স নাম্বার এটা স্পেসিফিকভাবে না দিলেও সমস্যা নেই, রেফারেন্স ডেট এগুলোর স্পেসিফিক দেওয়া সম্ভব নয়। আর অ্যামাউন্ট অফ ইনকাম, এই ইনকামটা আপনি আপনার যেটা করেছেন বা আপনি যেটা মনে করবেন সেটা দিতে হবে। তবে মনে রাখা ভালো, আপনার যদি ছেলেদের ক্ষেত্রে হয় তাহলে কিন্তু এটা 3,50,000 টাকার বেশি হলে আলাদা করে ট্যাক্স দিতে হবে, আর মেয়েদের ক্ষেত্রে এটা 4 লাখ টাকার বেশি হলে আলাদা করে ট্যাক্স দিতে হবে। এজন্য আপনি যদি জিরো রিটার্ন সাবমিট করতে চান তাহলে এই ভ্যালুটা আপনার 3,50,000 টাকার নিচে দিতে হবে। আপনার যে রিলেটেড এক্সপেন্স আছে সেটা আপনি না দিলেও কোনো সমস্যা নেই, এটা আপনি জিরো দেখাতে পারবেন, অথবা আপনার যদি কোনো এখানে এক্সপেন্স হয়ে থাকে বা দেখাতে চান তাহলে আপনি সেটা এখানে দেখাতে পারবেন, তাহলে আপনার এই ভ্যালুটা সেখানে অ্যাড হবে। এখানে যেহেতু আমাদের আর অন্য কোনো ইনকাম নেই সেহেতু আমরা এখানে আদার্স দিয়েই এখানে যে ডাটাগুলো আছে ইনপুটগুলো আমরা দিয়ে দিলাম। আর অন্য ধরনের যদি আমাদের ইনকাম থাকতো তাহলে নির্দিষ্ট জানা থাকলে আমরা সেগুলো এখানে ইনপুট করতে পারতাম। আর এখানে একটা রেফারেন্স ডেট আছে, ডেটটা আপনি দিতে চাইলে যেহেতু আমাদের ইনকাম বছরের শেষ হলো জুনের 30 তারিখ 2023, সেক্ষেত্রে আমি জুনের 30 তারিখ এখানে সিলেক্ট করে দিলাম। এটা দেওয়ার পর আমরা এটা সাবমিট করে দেব, তাহলে আমাদের ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম যেটা সেটা এখানে ইনপুট হয়ে যাবে।
পরবর্তীতে আমরা রিবেটের ক্ষেত্রে আমাদের লাইফ ইন্স্যুরেন্স, ডিপিএস, সঞ্চয়পত্র এগুলো ইনপুট দিতে হবে, কারণ এগুলো থেকে আমাদের আগেই কিন্তু ইনকাম ট্যাক্স কেটে রেখেছে। প্রথমে আমরা যে আমাদের সঞ্চয়পত্র রয়েছে সেজন্য অ্যাপ্রুভ সঞ্চয়পত্র এটাতে ক্লিক করব। সঞ্চয়পত্রের ক্ষেত্রে আমাদের এখানে নেম, রেজিস্ট্রেশন নাম্বার, ইস্যু ডেট, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, অ্যালাউয়েবল অ্যামাউন্ট এগুলো দিতে হবে। নেমের ক্ষেত্রে আমাদের যার নামে সঞ্চয়পত্র কেনা আছে তার নামটি এখানে দিতে হবে। ইতিপূর্বে আমরা যে রেজিস্ট্রেশন নাম্বার, ডেট এবং টাকার অ্যামাউন্টটা বসিয়েছি, এক্ষেত্রে আমাদের যে অ্যাকাউন্ট হোল্ডার তার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, ইস্যু ডেট, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এবং অ্যালাউয়েবল অ্যামাউন্ট দিতে হবে। একের অধিক যদি সঞ্চয়পত্র থাকে তাহলে এক্ষেত্রেও আমাদের যে উপরের অ্যাড বাটনটা আছে সেটি ক্লিক করে আমাদের প্রতিটি সঞ্চয়পত্র এখানে আস্তে আস্তে একের পর এক নির্দিষ্টভাবে অ্যাড করতে হবে। অপরদিকে ডিপিএস এবং লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম এগুলোর ক্ষেত্রেও আমরা এখান থেকে সেই ভ্যালুগুলো নাম দিয়ে একটা করে অ্যাড করে নিতে পারবো। এটা অ্যাড করার পর আমাদের যে বিভিন্ন খরচ, এক্সপেন্ডিচার, সেটার ক্ষেত্রে বিভিন্ন ধরনের এখানে রয়েছে, যে হাউস হোল্ড, ফেস্টিভ্যাল, তারপর ট্যাক্স, অনেকগুলো আছে, এনি আদার এক্সপেন্স, এগুলো সবগুলোতে আপনারা নির্দিষ্ট যে খরচ হচ্ছে সেটা দেখাতে পারেন। আমি এখানে এনি আদার এক্সপেন্স এটাতে কিছু ভ্যালু দেখিয়ে দিব, যেহেতু এটা একটা অল্প আয়ের ক্ষেত্রে দেখানো হয়েছে, সেজন্য এখানে আলাদা করে দেখালে পরে ফেস্টিভ্যাল, পার্টি, ডোমেস্টিক অ্যান্ড ওভারসিজ আরও অন্যান্য খরচ রয়েছে, সেগুলোও দেখাতে পারেন, অথবা সবগুলো মিলে নির্দিষ্ট করে একটা অ্যামাউন্টও দেখানো সম্ভব। এখানে আবার আছে অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন এক্সপেন্স, এগুলোও দেখানো সম্ভব। যে আপনাদের বিভিন্ন ধরনের খরচ থাকতে পারে, আপনারা যদি দেখাতে চান সেক্ষেত্রে এই বিভিন্ন ধরনের খরচগুলো এখানে ইনপুট আকারে দিয়ে দিতে পারেন। আর যদি কেউ মনে করেন যে না, আমার বাবা বা অন্য কারো সংসারের খরচ টরচ দেয়, তাহলে সেখানে আপনারা আপনাদের সেভিংস হিসাবে এখানে অল্প পরিমাণ খরচ দেখাতে পারেন। এখানে পেমেন্ট অফ ট্যাক্স সোর্স, পেমেন্ট ট্যাক্স, সারচার্জ, আদার অ্যামাউন্টস, যদি ইতিপূর্বে ট্যাক্স দিয়ে থাকেন সেটা ইনপুট করতে হবে, আর যদি না করে থাকেন তাহলে আপনি সরাসরি সেভ অ্যান্ড কন্টিনিউতে দিলেই হবে। পরের পেজে আমাদের রয়েছে অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস। এখানে আপনার যে বিভিন্ন দেখতে পাবেন যে গ্রস ওয়েলথ, টোটাল লায়াবিলিটিস কত, আদার ফান্ড আউটফ্লো, টোটাল ফান্ড আউটফ্লো, এগুলো আপনি দেখতে পারবেন। এখানে আপনাদের টোটাল যে অ্যাসেট আছে, অর্থাৎ আপনার সঞ্চয়পত্রে এফডিআর, ডিপিএস, লাইফ ইন্স্যুরেন্স, ব্যাংক ব্যালেন্স, লোন, এসবের আসবাবপত্র, গোল্ড, কার, সব কিছুই কিন্তু দেখাতে হবে। এখানে যদি আপনারা না দেখান তাহলে এগুলো কিন্তু ইনক্লুড হবে না। প্রথমে আমরা ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এর মধ্যে দেখব। বিজনেস ক্যাপিটাল আমাদের নেই, যেহেতু সেটা আমরা দেখাবো না। নন এগ্রিকালচারাল প্রপার্টি বা এগ্রিকালচারাল প্রপার্টি, এটা আমরা দেখাচ্ছি না, এটা থাকলে আপনারা দেখাতে পারেন। আমাদের যেগুলো রয়েছে সেটা ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এর মধ্যে রয়েছে। এর মধ্যে দেখেন সঞ্চয়পত্র আছে, ফিক্সড ডিপোজিট আছে, ডিপিএস আছে, লোন আছে। আপনি যদি লোন নিয়ে থাকেন বা আপনার ফাদারের কাছ থেকে যদি টাকা নিয়ে থাকেন অথবা কাউকে লোন দিয়ে থাকেন, সেগুলো এখানে সম্পূর্ণ ইনপুট করতে হবে। সঞ্চয়পত্রের ক্ষেত্রে আমরা দেখিয়েছি এখানে, যেহেতু শুধুমাত্র সঞ্চয়পত্র আছে আমাদের, সেই ক্ষেত্রে আমাদের টাইপ অফ সঞ্চয়পত্র, রেজিস্ট্রেশন নাম্বার, ডেট এবং ভ্যালু এখানে ইনপুট আকারে দিতে হবে। একইভাবে আপনারা এখানে বিভিন্ন যেগুলো দেখতে পাচ্ছেন, মোটর, গোল্ড, ফার্নিচার, আদার অ্যাসেটস, ফিক্সড ডিপোজিট, এগুলো যার যেটা আছে সেখানে আমরা এগুলো থেকে দিতে পারবো। ফিক্সড ডিপোজিট বা ডিপিএসের ক্ষেত্রেও আমাদের যে পার্টিকুলার ব্যাংক নেম, এগুলো আমাদের ইনপুট হিসেবে দিতে হবে। আর লোন যদি আপনি কারো কাছে দিয়ে থাকেন তাহলে কিন্তু তার যে টিন নাম্বার এবং নাম, এগুলো কিন্তু দিয়ে দিতে হবে। আর এগুলো বাদেও যদি কোনো
অন্য কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেট থাকে তাহলে সেগুলো এখানে আপনারা ইনপুট আকারে দিয়ে দিতে পারবেন। আর এগুলোর বাইরে আপনারা যদি যেটা থাকে অন্যান্য যদি থাকে, যেমন জাকাত ফান্ড, অ্যাপ্রুভ সুপার অ্যানুয়েশন ফান্ড, রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, এগুলো অনেকের থাকে, এগুলো আপনারা ইনপুট আকারে দিতে পারবেন। না থাকলে এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে আপনারা বের হয়ে যেতে পারেন। এর আগে যে আমরা খরচটা দিয়েছিলাম ফেস্টিভ্যাল অ্যান্ড স্পেশাল এক্সপেন্সেসের ক্ষেত্রে 10,000 টাকা, হাউসহোল্ডের ক্ষেত্রে আমরা দেখাইনি, ট্রান্সপোর্টেশন এক্সপেন্সের ক্ষেত্রে আমরা দেখাইনি। সেই ডাটাগুলো আমরা আবার একটু চেক করে আসলাম। সেক্ষেত্রে আমরা বিভিন্ন ডাটাগুলো চেক করে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ আবার দিলাম এবং অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিসের মধ্যে এগুলো আবার দেখলাম। আমরা যে সঞ্চয়পত্র এটা ইনপুট দিয়েছি সেটা দেখলাম, যেহেতু বিজনেস নাই সেহেতু বিজনেসের আমরা কোনো ডাটা এখানে ইনপুট করি নাই। পরবর্তীতে আমাদের এখান থেকে যে বিভিন্ন ডাটা আছে সেগুলো দিয়ে আমাদের যে টোটাল ট্যাক্স আসবে সেটা আমরা এখান থেকে কিন্তু দেখতে পারবো। এই যে আমরা সঞ্চয়পত্র, ডিপিএস এগুলো দিচ্ছি, এখান থেকে কিন্তু আমরা আবার সোর্স ট্যাক্স যেটা, অর্থাৎ আমরা আগেই কিন্তু এর যে ইনকাম ট্যাক্স সেটা জমা দিয়ে দিয়েছি, অর্থাৎ ব্যাংক কিন্তু ট্যাক্স কেটে রেখে তারপর আমাদের সঞ্চয়পত্র এগুলোর টাকা আমাদেরকে ইন্টারেস্ট যেটা সেটা আমাদেরকে পেমেন্ট করেছে। সেক্ষেত্রে আমরা এখানে সেগুলো ইনপুট করব। আমাদের যে গোল্ড থাকে তাহলে গোল্ডের ক্ষেত্রে আমাদের কিভাবে পেয়েছি, কতখানি, এটা আমরা গোল্ডের ক্ষেত্রে ভরি হিসাবে উল্লেখ করে দিতে পারি এবং এর ভ্যালু কত সেটা উল্লেখ করে দিতে পারি। ভ্যালু না দিলে পরে পরবর্তীতে কিন্তু এটা টাকার অঙ্কে আসবে না। আপনি 5 ভরি স্বর্ণ দেখিয়ে দিলেন কিন্তু টাকা দেখালেন না, তাহলে কিন্তু আসবে না। আর তাছাড়া আপনার যে অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে বা ক্যাশ ইন হ্যান্ড সেটা কত আছে সেটাও আপনার এই অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিসের মধ্যে দেখিয়ে দিতে হবে, কারণ আপনার ব্যাংকে যে ব্যালেন্স আছে সেটাও কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা আছে। আমরা দেখছি আমাদের গ্রস ওয়েলথ রয়েছে 28,08,074 টাকা। এখানে কিন্তু পূর্বের বছর যে ছিল আমাদের 16 লাখের মতো। আমাদের তাহলে অতিরিক্ত যে টাকা সেটা কিন্তু অন্য কোনো সোর্স থেকে এসেছে। এখানে যে আমরা দেখিয়েছি যে এই অতিরিক্ত যে টাকাটা গিফট ফ্রম ফাদার, তার ফাদারের কাছ থেকে অতিরিক্ত যে 7,20,000 টাকা এখানে সে নিয়েছে, অর্থাৎ তার ব্যাংকে একটা অ্যামাউন্ট টাকা আছে, সঞ্চয়পত্র আছে, ক্যাশ ইন হ্যান্ড কিছু আছে এবং এক্সপেন্স আছে এখানে 10,000 টাকা, আর বাকি টাকা তার ফাদারের কাছ থেকে লোন হিসেবে নিয়েছে। এভাবে আমরা টোটাল এক্সপেন্ডিচারটা এখানে আমরা দেখলাম এবং সেখানে তার টোটাল অ্যাসেটস যেটা আছে সেটাও আমরা দেখলাম। এখন আমরা ট্যাক্স এবং পেমেন্টের এটা দেখব যে শুধুমাত্র তার যে সঞ্চয়পত্র থেকে 1,54,560 টাকা যে সঞ্চয়পত্র থেকে কেটে রেখেছে সেটাই কিন্তু তার টোটাল ট্যাক্স, এটা তার ট্যাক্স হিসাবে দিতে হবে। আর এখানে ফাইনালি তার যে আমরা হিসাব মেলানোর জন্য এক্সাম্পটেড ট্যাক্স যেটা সেটা কিছু চেঞ্জ করেছি। আর এখানে মিনিমাম তার ট্যাক্স আসছে 15,456 টাকা, মানে সে সঞ্চয়পত্র থেকে যে টোটাল ইন্টারেস্ট পেয়েছে তার 10%, সঞ্চয়পত্র থেকে পেয়েছে 1,54,560 টাকা, তার 10% এটা হলো ট্যাক্স। এখন এটা যে এই ট্যাক্সটা যে পরিশোধ হয়েছে সেটা আমরা এখানে যে হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স অ্যাডভান্স হিসাবে এটা আমরা সেটা ইনপুট না দিলে কিন্তু এই ট্যাক্সটা আমাদের দিতে হবে, যেহেতু এই ট্যাক্সটা আমাদের আগেই ব্যাংক থেকে কেটে নিয়েছে, সেজন্য আমরা এই ট্যাক্সটা সোর্স ট্যাক্স হিসাবে যে পেমেন্ট করা হয়েছে সেটা আমাদের এখানে দেখিয়ে দিতে হবে। এখানে যে আছে ডু ইউ নিড, এখানে যে সোর্স ট্যাগের যে বিষয়টা যেটা আছে এটা আপডেট আমরা করে দিব। এটা আপডেট করার জন্য আমরা যে ব্যাংক ইন্টারেস্টের ক্লেম সোর্স ট্যাক্সের ক্ষেত্রে সঞ্চয়পত্র এটা ক্লিক করলাম।
সোর্স ট্যাক্স ক্লেইমের ক্ষেত্রে আমরা সঞ্চয়পত্র ক্লিক করে এখানে আমরা দেখলাম যে আমাদের কত সোর্স ট্যাক্স পেমেন্ট করা হয়েছে। এটা আমরা আগেই পেমেন্ট করে দিয়েছি, অর্থাৎ এখানে ডাটা দিয়ে দিয়েছিলাম, যার কারণে এটা দেখাচ্ছে। এটা সেভ হিসাবে আছে, অর্থাৎ 15,456 টাকা আমরা সোর্স ট্যাক্স হিসাবে পেমেন্ট করেছি। আপনাদের যদি আর কারো এ ধরনের সঞ্চয়পত্র আরও বেশি থাকে তাহলে সোর্স ট্যাক্সের ক্ষেত্রে পেমেন্টের ক্ষেত্রে সেখানে গিয়ে এই একাধিক সঞ্চয়পত্র এগুলো দেখাতে হবে। আমরা ফাইনাল যে ট্যাক্স রিটার্ন সেটা আমরা এখন দেখছি। এখানে আমাদের যে ফাইনাল রিটার্নটা আছে, এখানে বিভিন্ন যে ইনপুটগুলো দিয়েছি সেটা ঠিক আছে কিনা আমরা এখান থেকে প্রিন্ট দিয়েও দেখতে পারি, বা এখানে যে বিভিন্ন হিসাবগুলো আছে, ন্যূনতম কর আমরা দেখতে পাচ্ছি এবং যেটা আমরা সোর্স ট্যাক্স হিসাবে পেমেন্ট করে দিয়েছি। অন্যান্য যে ইনফরমেশনগুলো সেগুলো এখানে সঠিক আছে এবং আমরা ব্যাংক থেকে কত ইন্টারেস্ট পেয়েছি, কত কর ছিল, রেয়াত কত ছিল, আমাদের যে উৎস কর্তৃত বা সংগৃহীত কর কত, এগুলো সব কিছু এখানে ইনপুট দেওয়া আছে। এবং অব্যাহতি প্রাপ্ত যে আয় ট্যাক্স এক্সেম্পটেড সেটা আমাদের এখানে দেওয়া আছে, যে আমাদের 3,42,644 টাকা, এটা আমরা ফাইনালি দেখিয়েছিলাম ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম এটা। এবং আমাদের 1,54,560 টাকা আমরা সঞ্চয়পত্র থেকে ইন্টারেস্ট পেয়েছি, এই দুটো যোগ করে, এবং পিতার কাছ থেকে 7,20,000 টাকা, এই টোটাল মিলে আর পূর্বের বছরের 16,870 টাকা, এই টোটাল আমার 28,08,074 টাকা। এটা হলো টোটাল সম্পদ। এই টোটাল সম্পদের মধ্যে সঞ্চয়পত্র আছে 14 লাখ টাকা, সেটা এখানে দেখানো আছে। আর আমাদের সাথে ব্যাংকে আছে 14,05,574 টাকা, হাতে নগদ আছে 2,500 টাকা, আর অন্যান্য অর্থ নেই। মোট আর্থিক সম্পদ দেখানো আছে 14,08,074 টাকা। আর বাংলাদেশে এ পরিমাণ মোট যে সম্পদ সেটা দেখানো আছে, এটা আমরা চেক করে দিলাম। এখন রিটার্ন ভিউয়ে আমরা এখান থেকে দেখব। এটা আমরা অফলাইনে সাবমিট করার জন্য প্রিন্ট করে নিতে পারি, এবং যদি অনলাইনে সাবমিট করি তাহলে আমরা এখান থেকে সাবমিট বাটনটা প্রেস করলেই হবে। আমরা রিটার্ন ভিউটা এখান থেকে অফলাইনে প্রিন্ট করার জন্য আমরা প্রিন্ট অপশনে গেলাম এবং রিটার্ন ভিউটা এখানে প্রিন্ট করে নিলাম। আমাদের যে ট্যাক্স রিটার্ন এটা আমরা আবার একটু দেখে নিলাম। ট্যাক্স পেমেন্টের এটা সম্পূর্ণ দেখার পরে প্রসিড অনলাইন রিটার্ন এটা আমরা ক্লিক করলাম। এখন আমরা অনলাইনে যদি সাবমিট করতে চাই তাহলে আমরা অতি সহজেই সাবমিট করতে পারবো। আমরা রিটার্নটা আমরা সাবমিট দিলাম, ডু ইউ ওয়ান্ট টু সাবমিট এটা চাইলে আমরা ইয়েস দিলাম এবং আমাদের রিটার্নটা সাবমিট হয়ে গেল। এখন এখান থেকে আমরা অ্যাকনলেজটা ডাউনলোড করে নিতে চাইলে ডাউনলোড দিতে হবে, এবং এই ডাউনলোড এখান থেকে দিলে আমাদের এই পেজটা আমরা দেখতে পাবো এবং এখান থেকে আমরা প্রিন্ট করতে পারবো। এখানে বলে রাখা ভালো যে প্রিন্টের ক্ষেত্রে আমাদের যে ইনকাম আছে টোটাল ইনকাম সেটাও যে সার্টিফিকেট থাকবে সেটার ক্ষেত্রে আমরা টোটাল যে ইনকাম সেটাও আমরা দেখাতে পারবো অ্যাকনলেজমেন্টের ক্ষেত্রে। আর আমরা কত ট্যাক্স দিলাম এই ডাটাগুলো আমরা আলাদাভাবে এখানে বসিয়ে প্রিন্ট নিতে পারবো, অর্থাৎ কত টাকা ট্যাক্স দিয়েছি শুধুমাত্র সেটা উল্লেখ থাকতে পারে, গ্রস ওয়েলথ কত এটাও থাকতে পারে, টোটাল ইনকাম কত এটাও থাকতে পারে, অথবা আমাদের এগুলো কোনোটাই থাকবে না, সেই হিসাবেও আমরা অ্যাকনলেজমেন্টটা প্রিন্ট করে নিতে পারি। আপনাদের যার যেটা সুবিধা হয় সেই হিসাবে এখান থেকে প্রিন্ট করে রাখতে পারেন। আমাদের পেইড ট্যাক্স দিয়ে একটা, পেইড ট্যাক্স এবং গ্রস ওয়েলথ দিয়ে একটা, এবং আরেকটা পেইড ট্যাক্স, গ্রস ওয়েলথ এবং টোটাল ইনকাম, এই তিনটা দিয়ে আরেকটা আমরা অ্যাকনলেজমেন্ট যে সার্টিফিকেট সেটা আমরা প্রিন্ট করে রেখে দিলাম। আর আমাদের যে রিটার্ন সাবমিট করেছি সেটাও এখানে আপনাদের প্রিন্ট করে রাখা ভালো, কারণ সামনের বছর আবার যখন ইনকাম ট্যাক্স জমা দিতে হবে তখন কিন্তু এই ডাটাগুলো প্রয়োজন হবে। কাজেই এগুলো আপনারা ভালো করে প্রিন্ট করে নিজের সংগ্রহে রাখবেন। সবাইকে অনেক ধন্যবাদ।